প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছি আমি বর্ষণ কবির। আপনারা ইতোমধ্যে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই স্ক্রিনে যে আজকের বিষয় হচ্ছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপর্যয় এবং আসন্ন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কে কেমন দল করলো, কোন দলটা খুব গুছানো হলো, শক্তিশালী হলো, সেগুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব। এবং এজন্য আজকে আমরা স্টুডিওতে পাচ্ছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে অগ্রণী ব্যাংক টিমের কোচ রাজিন সালেকে। রাজিন, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ বর্ষণ এবং ধন্যবাদ এনটিভিকে আমাকে অ্যাপয়েন্ট করার জন্য। আমি অনেক প্রাউড ফিল করছি এখানে আসার জন্য এবং আমি মনে করি যে এই অনুষ্ঠানটা আমিও ফলো করি। আজকে আমাকে অন্যরা ফলো করবে। থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়েলি অ্যাপ্রিশিয়েট। রাজিন, মানে যেহেতু জাতীয় দলের খেলার ব্যাপারটাই সবার আগ্রহ কেন্দ্রবিন্দুতে, আপনি সবার মতোই আমরাও দেখছি দুটো ম্যাচ খেলে পাকিস্তানকে সঙ্গে নিয়ে আর কি বাংলাদেশ আরও একটা হতাশাকর চ্যাম্পিয়ন্স ট্রফি এই যাত্রায় শেষ করতে যাচ্ছে, যদিও শেষ ম্যাচটা পাকিস্তানের বিপক্ষেই নিয়ম রক্ষার ম্যাচই আর কি। যাওয়ার আগে অধিনায়ক অনেক বড় মুখ করে বলেছিলেন, বলার কারণও ছিল যে অনেক এক্সপিরিয়েন্স একটা টিম, ব্যালেন্স একটা টিম নিয়ে বাংলাদেশ গিয়েছে। কেন এই বিপর্যয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে? সবচেয়ে বড় কথা কি, আপনি আপনার টিমটাকে দেখতে হবে, আপনার টিমের কী অবস্থা। আর সত্যি কথা, আমাদের ডেফিনেটলি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা ছিল এবং এখানে ওয়েল পারফর্মারও ছিল। আমি বলবো না যে তারা পারফর্মার ছিল না, বাট আমি মনে করি যে শান্ত যে কথা বলেছিল যে আমরা চ্যাম্পিয়ন হব, অনেক বড় মুখ করেই কথা বলেছিল। বাট আসলে কি আমরা বড় চ্যাম্পিয়ন হওয়ার মতো টিমকে গিয়েছিলাম কিনা, এটাও খুব ইম্পর্ট্যান্ট। যে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গায় আমাদের টিমটা কতটুকু কোথায় আছে, আমাদের স্থানটা, আমাদের জায়গাটা কোথায় আছে, এটা একটু আমাদের বোঝা হচ্ছিল। এবং আমি মনে করি যে আপনি যদি ইন্ডিয়ার মতো টিম দেখেন, ইংল্যান্ডের মতো টিম দেখেন, নিউজিল্যান্ডের মতো টিম দেখেন, লাস্ট ম্যাচ নিউজিল্যান্ড খুব ভালো ক্রিকেট খেলেছে আমাদের এগেনস্টে। আপনি ওই জায়গাটা দেখবেন যে আপনি কোথায় তারা ভালো খেলছে, আমাদের কোথায় আমাদের ঘাটতি আছে। তো ওই জায়গাটা নিয়ে আমরা আসলে, আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি আমরা একটু ভালো কাজ করতাম। দেখেন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা স্পেশালি T20 খেলে গিয়েছি, 4 ডে খেলে গিয়েছি। তো এটা হওয়া ছিল যে 50 ওভারের ম্যাচ যদি আরও কয়েকটা ম্যাচ খেলে যেতে পারতাম আমরা কোথাও, আমরা একটা টুর্নামেন্ট করে বা কোথাও অন্য দেশের সাথে খেলতে পারতাম, তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রিপারেশন হতো। আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারি নাই, আমি মনে করি। মানে ঘাটতির জায়গাটা বলছেন বা দলের কম্বিনেশনের ব্যাপারটা বলছেন, আসলে কোন জায়গাটাই, মানে সাকিব আল হাসান থাকলে তো একটা বেশি প্লাস পয়েন্ট হতো, যে কারণেই হোক উনি ছিলেন না। তাছাড়া আর কোন জায়গাটা আপনার মনে হয়েছে যে আসলে সমস্যাটা হচ্ছিল বা শূন্যতা ছিল, যেটা বাংলাদেশ আসলে কাভার আপ করতে পারেনি? আপনি যদি দেখেন, আপনি স্পেশালি তৌহিদ একটা ম্যাচ খুব ভালো খেলেছে। আপনি আর্লি অর্ডারে দেখেন, আমাদের প্রত্যেকটা সময় আমরা এখানে স্ট্রাগল করছি, এখন আমরা স্ট্রাগল করছি আর্লি অর্ডার এবং মিডল অর্ডার। যদি দেখেন মিডল অর্ডার আমরা এখানে কোলাপস করেছি লাস্ট 2 ম্যাচে। আপনি যদি দেখেন ওই জায়গাটা আমরা আসলে এটা কামব্যাক করতে পারি নাই। আর স্পেশালি আপনি জাকের আলী অনেক যদি দেখেন, জাকের আলী অনেক তার জায়গাটায় আমি বলবো যে অসাধারণ ভালো খেলেছে। তো আমরা যে মিডল অর্ডারের জায়গাটা আমরা একটু পিছিয়ে ছিলাম, ওই জায়গাটা। মুশফিক মাহমুদুল্লাহর ব্যাপারটা নিয়ে আপনি আসলে বলতে চাচ্ছেন না, আপনিও একটা সময় ভেটারান ছিলেন, একটু কি রিফ্লেক্সের সমস্যা হচ্ছে দুজনেরই, বা আপনার কি মনে হয় একটু কি ফ্যাটিক ধরেছে বা ইয়ে হচ্ছে কিনা? বয়স তো একটা ফ্যাক্ট, এটা তো আপনার মানতেই হবে। বাট আমার মনে হয় না যেটা রিফ্লেকশনের বিষয়টা বা ইয়াটা, আমার মনে হয়েছে যে এটা প্রিপারেশনের একটা বিষয় ছিল। আমি বলেছি একটু আগে যে আমরা যদি ওই জায়গাটায় আমরা একটা ভালো প্রিপারেশন নিয়ে যেতে পারতাম। প্রত্যেকটা আপনি যদি দেখেন, এর আগের ওয়ার্ল্ড কাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি যাওয়ার আগে আমরা ছোটো যে কোনো দেশের সাথে আমরা একটা টুর্নামেন্ট খেলে রেডি হই, বাট আমাদের ওই প্রিপারেশনটা ছিল না। আপনি যতই কিছু বলেন, T20 খেলে আপনি যদি 50 ওভারের খেলায় যান, আমি বলবো যে অবশ্যই এটা কাম্য নয় যে আপনি ভালো প্রিপারেশন পাবেন এবং ভালো ক্রিকেট খেলে ফেলবেন। তো এখান থেকে আসলে বাংলাদেশের ক্রিকেটটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? মানে চ্যাম্পিয়ন্স ট্রফিটা একটা হতাশা নিয়ে শেষ যেহেতু হচ্ছে, আইসিসি ইভেন্টে বাংলাদেশের আসলে সে অর্থে একবারই সেমিফাইনাল খেলা হয়েছিল 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে, সেখানে অসাধারণ সাকিব এবং রিয়াদের পার্টনারশিপের জন্য। কিন্তু এর বাইরে আমাদের আসলে তত্ত্ব তালাশ করে খুব বড় পরিসংখ্যান বলছে না যে আমরা খুব সফল কোনো দল আইসিসি ইভেন্টে, মানে ট্রফি জেতা তো দূর কি বাদ, ওটা আমরা যদি আবার ইয়েতেও বলি যে আপনার সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়া, সেই রাস্তাটাই মানে আমরা কখনো দেখা হয়নি। তো আপনার কি মনে হয় এবারের ধাক্কা থেকে আসলে আর কবে শিখবে বা কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট? আপনি যদি দেখেন, সত্যি কথা যদি বলি, বাংলাদেশ আমাদের ক্রিকেটটা এখন কোথায় আছে। আপনি যদি দেখেন আমাদের ক্রিকেটটা, আমরা কিন্তু একটু পিছিয়ে গিয়েছি। সত্যি কথা, আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আমাদের
স্পেশালি ব্যাটিংয়ের দিক দিয়ে আমি যদি বলি, আমাদের ঘরোয়া ক্রিকেট আপনি দেখেন, যদি আমাদের ঘরোয়া ক্রিকেটটা ওইভাবে মানসম্মত ঘরোয়া ক্রিকেটটা হচ্ছে না। সত্যি কথা, আপনি যদি ঢাকা প্রিমিয়ার লিগ দেখেন, আমি মনে করি যে বাংলাদেশের বেস্ট ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ, ডিপিএল। এরপরে যদি দেখি, আমি মনে করি স্পেশালি মনে করি যে এনসিএল বা বিসিএলের মতো একটা টুর্নামেন্ট, এটা বেস্ট ক্রিকেট। বাট বিপিএলকে আমি মনে করি না যেটা বড় টুর্নামেন্ট, অবশ্যই না। আপনি লাস্ট 2-3 বছর যদি দেখেন, 3 বছর আগের বিপিএল দেখেন আর 2-3 বছর পরের বিপিএল দেখেন, ডেফিনেটলি অনেক আমাদের বিপিএলটা অনেক গ্রেড নিচে চলে গিয়েছে। তারপরে গ্রেডটা খুব ইম্পর্টেন্ট, যে আপনার ওই জায়গাটা ভালো ভালো প্লেয়াররা আসবে, ভালো ভালো প্লেয়ারদের সাথে খেলা। তো ওই প্লেয়াররা যখন আসবে না, আপনার মানসম্মত ক্রিকেটটা হবে না এবং ভালো কোয়ালিটি বোলার পাবেন না। তো আপনার ইমপ্রুভমেন্টটা কোথায় পাবেন? আপনি এই বছর যদি বিপিএল দেখেন, ডেফিনেটলি আমি অ্যাপ্রিসিয়েট করি যে দেশি প্লেয়াররা পারফর্ম করেছে, স্পেশালি দেশি প্লেয়াররা পারফর্ম করেছে। বাট আপনি এর এগেনস্টে বোলাররা দেখেন, ওয়ার্ল্ড ক্রিকেটের কোন বোলারগুলো এসেছিল। তো এটা খুবই ইম্পর্টেন্ট। একমাত্র খুশদিল বা 2-1 ব্যতিক্রম ছাড়া তো আসলে আপনি ধরতে পারবেন না, দুই একটাকে ধরতে পারবেন না যে মানে টপ বোলার। আপনি এবারে যদি দেখেন প্রত্যেকটা টিমে আপনি বোলিং দেখেন, আমরা ওই পরিমাণে ওই মানসম্মত বোলার খেলি নাই। তো আমাদের খেলা উচিত ছিল ওই মানসম্মত বোলারগুলো, যে টুর্নামেন্টগুলো খেললে আমাদের ইমপ্রুভ হবে। আমরা এই জায়গাটা পিছিয়ে আছি, ঘরোয়া ক্রিকেটটা আমাদের ডেফিনেটলি আর একটু ভালোভাবে দেখা উচিত। এই বর্তমান বোর্ড সভাপতি তো আসলে আপনি যখন নেতৃত্ব পান বা আপনি যখন খেলতেন, তখনও আসলে প্রধান নির্বাচকের ভূমিকা ছিলেন, এবং এখনও উনি যেহেতু বোর্ড সভাপতি হয়েছেন সময়ের দাবিতে, যেহেতু সাবেক অধিনায়ক আপনার মতোই বা আমাদের অনেক সিনিয়র একজন ইয়েতে, ওনার হাত ধরে কি আপনি আশাবাদী যে এই জায়গা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটানো সম্ভব? কিন্তু যে সিস্টেমের উপর দাঁড়িয়ে আছেন, এটাকে ফারুক আহমেদ চাইলেও অনেক কিছু করতে পারেন কিনা? আমি ফারুক ভাইয়ের উপর আসলে অনেক কনফিডেন্ট। বর্ষণ, তুমিও অনেক কনফিডেন্ট। তুমি জানো, তুমি ক্রিকেট প্লেয়ার ছিল, তুমি আমার সাথেই খেলেছো, আমরা একসাথে একটা একাডেমিতে প্র্যাকটিসও করেছি। তুমি ক্রিকেট সম্বন্ধে অনেক ওয়াকিবহল, আমি জানি। ফারুক ভাইয়ের উপর আমার অনেক কনফিডেন্ট, কারণ ফারুক ভাই আসলে অনেক ভেরি কিন যে বাংলাদেশ ক্রিকেটটা কীভাবে আগাবে। বাট ওনাকে একটা সময় দিতে হবে, উনি অনেক কম সময় নিয়ে এখন এসেছেন। বাট আমি মনে করি যে ওনাকে যদি সময় দেওয়া হয়, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট অবশ্যই আগাবে। এবং অনেক চিন্তাভাবনা করছেন, যে চিন্তা লাস্ট ক্যাপ্টেন্সি মিটিংয়ে, আমাদের যে ক্যাপ্টেন মিটিংয়ে ছিল, ওই মিটিংয়ে ওনার সাথে সার্বিক বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা হয়েছে, স্পেশালি বিপিএল নিয়ে, ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে, ডোমেস্টিক ক্রিকেট নিয়ে। তো উনি চাচ্ছেন যে কীভাবে আগানো যায় ডোমেস্টিক ক্রিকেটটাকে, যেটাতে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা প্লেয়ার পাবো। আপনি যদি দেখেন যে আমরা ইন্টারন্যাশনাল প্লেয়ারে এখন আমাদের ব্যাকআপ প্লেয়ার কতটা আছে, আমাদের ব্যাকআপ প্লেয়ার, কিন্তু সত্যি কথা ওই ব্যাকআপ প্লেয়ার আমরা যতটুকু আশা করতেছি ওই পরিমাণ আমরা পাচ্ছি না, যাদেরকে নিয়ে আমরা আশা করছি। তো ওই ব্যাকআপ প্লেয়ার তখনই পাবেন যখন আমাদের ডোমেস্টিক ক্রিকেটটা আগাবে। আর আমি মনে করি ফারুক ভাইয়ের উপর অনেক কনফিডেন্ট। উনি যদি ওনাকে সময় দেওয়া যায়, ওনাকে ওই কাজটা সময় দেওয়া যায়, 3-4 বছরের সময় দেওয়া যায়, আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট অবশ্যই ঘুরে দাঁড়াবে। কারণ ওনার সময় থেকেই বাংলাদেশ ক্রিকেট ঘুরে দাঁড়িয়েছে। যখন বাংলাদেশ ক্রিকেটে আসলে কোনো আশাই ছিল না, তখনই উনি, আতার আলী খান আর প্রিন্স ভাইরা মিলে যে একটা দারুণ একটা কম্বিনেশন নিয়ে টিমটা গুছিয়েছিলেন। সেই সময় বাংলাদেশে কিন্তু এত স্ট্রেংথও ছিল না, হাই পারফরমেন্স মাত্র নতুন ইন্ট্রোডিউস হয়েছে। ওই আপনাদের যে ঝাঁকুনি দিয়ে তোলা, আপনি একটা স্টেজে গিয়ে শোয়েব আক্তারদের বিষ মাখানো বাউন্সার সামলানো, ড্যাভ ওয়াটমোরকে নিয়ে আসার মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন বোর্ড, সবকিছু মিলিয়ে আমরা আসলে এই ব্যাপারে আরো কথা বলবো। আমাদের বাংলাদেশ ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগের সবচেয়ে যে আকর্ষণের ব্যাপারটা, যেটা নিয়ে কথা বলছিলাম আমরা, যে বাংলাদেশের ক্রিকেটের আসলে স্ট্রাকচারটা ডেভেলপ করতে গেলে একটা, আমরা যদি 2000 সালের টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরের গল্পটা ধরি, তাও 25 বছরের পথ পরিক্রমায় আসার পর একটাও আইসিসি ইভেন্ট সাদা বলে জেতা হলো না এখনো পর্যন্ত। যেহেতু আমাদের আপনার খেলার যেটা শুরু হয়েছিল, আমরা ওয়ানডে ক্রিকেট খেলতে খেলতেই কিন্তু টেস্ট খেলা শুরু করেছি, পরে টি20 টেস্টের সময়ের চাহিদায়। কিন্তু ওয়ানডেতে গিয়েও যদি আমরা ব্যর্থ হই লাগাতার, এর মধ্যে আমরা অনেকগুলো আইসিসি ইভেন্ট খেলেও ফেলেছি, কেন এই জায়গাতে আসলে আমাদের হচ্ছে না ওয়ানডে টুর্নামেন্টে এত সুযোগ সুবিধা যতটুকুই পারা যায় বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে না কেন? আপনি যদি দেখেন 2000 সাল থেকে 2002 থেকে দেখেন, যদি আমরা যখন ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলি 2000 সাল থেকেই, আমরা ফার্স্ট ক্লাসের সাথে সাথে আমরা যখন 4D খেলতাম, তখন এর সাথে সাথে একটা ওডিআই একটা ম্যাচ ছিল, এবং এটা কিন্তু আমাদেরকে অনেক হেল্প করতো। স্পেশালি আপনি যদি টেস্ট ম্যাচেও 5 দিনের খেলতে হয়, এটাও আপনাকে সাপোর্ট করবে। তো এরকম আপনার ওয়ানডে টুর্নামেন্টটা কিন্তু হারিয়ে গিয়েছে আমাদের ক্যালেন্ডার থেকে। তো ডেফিনেটলি আপনি যদি দেখেন আমাদের ওয়ানডে টুর্নামেন্ট কি হয়, স্পেশালি ঢাকা প্রিমিয়ার লিগ হয় 1-1.5 মাস, আর বিসিএল হয়তো গুটি কয়েকটা টিম নিয়ে হয়, বাট বাকি প্লেয়াররা কোথায় খেলবে? তো ওয়ানডের মতো একটা টুর্নামেন্ট যদি আপনি না করেন,
ওয়ানডের মতো টুর্নামেন্টটা যদি ডোমেস্টিক ক্রিকেটে যদি ভালো করে না আনেন তাহলে আমরা কখনো আগাবো না। ওয়ানডে লাইক টেস্ট ম্যাচ, দুইটা কিন্তু কাছাকাছি প্রায়। তো একটা বড় ভার্সন, একটা বড় ভার্সন ডেফিনেটলি। আপনি টি-20তে আপনার খেলা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। আমাকে আজকে একটা প্লেয়ার কথা বলতেছিল, বলতেছে স্যার আমরা যখন টি-20 থেকে ওয়ানডেতে খেলতে আসছি তখন বুঝতেছি যে মানে আমি খেলা হারাই ফেলছি লাগতেছে। তো দ্যাটস মিন কি যে ওয়ানডের একটা আর্ট আছে, টেস্ট ম্যাচের একটা আর্ট আছে, ওই আর্টটা হারিয়ে যায় যখন টি-20 টুর্নামেন্টটা খেলা হয়। তো বাংলাদেশে বেশিরভাগ টি-20 টুর্নামেন্টে বেশি হচ্ছে লাগতেছে বা ওইটাতে বেশি কনসার্ন হচ্ছে। আমার মনে হয় যে ওডিআই টুর্নামেন্টটা যদি একটু কনসার্ন করা হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটটা আর একটু ওই আগের মতো করে আমরা ওই চার্মটা ফিরে পাবো এবং আইসিসি বা অন্যান্য কোনো এরকম ইভেন্টে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো। এই ওডিআই টুর্নামেন্টের যদি কথা বলেন বাংলাদেশের সবচেয়ে বড় স্বীকৃত লিস্টে, সেটা ছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তো যেটা নিয়ে বলছিলাম যে আপনি খেলছিলেন ওইভাবে, আমরা সবাই খেলে এসেছি ওয়ানডের কথা মাথায় রেখে, যে ওয়ানডে দিয়ে আমাদের আসলে আন্তর্জাতিক ক্রিকেটটা ভালো খেলার কথা। তো ঢাকা প্রিমিয়ার লিগের এবারে যে পথ পরিক্রমা, ক্রিকেটারদের পেমেন্ট থেকে শুরু করে অনেক কিছুই এবার অনেক কৃচ্ছতা সাধন হয়েছে, বিপিএলের মতোই অনেকটা দল পেতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। অনেক ক্রিকেটারও এখনও অবিকৃত অবস্থায় আছেন, মানে বিক্রি হননি, লিটন দাস, মুস্তাফিজ। এইবারের প্রিমিয়ার লিগে আপনার একটা বড় রোল আছে অগ্রণী ব্যাংকের কোচ হিসেবে। আপনার কাছে মনে হচ্ছে কারা আসলে ভালো দলটা করেছে? প্রথমেতে আসলে দেখেন আমি খুবই দুঃখিত বলবো যে আমাদের এই বছরের প্রিমিয়ার লিগের যেইভাবে টিম হচ্ছে বা প্লেয়ারদেরকে আসলে প্লেয়াররা যেভাবে বিপদে পড়ে গিয়েছে, আমি বলবো যে বিভিন্ন টিম যারা আছেন বিগত দিনে টিম করেছিলেন তারা আবার তাদের বাজেট কমিয়ে ফেলেছে, তারপরে আরেক ধাপ বাজেট কমিয়ে ফেলেছে। তো এতগুলো প্লেয়ার কোথায় খেলবে? তাদের সারা বছরের যদি আপনি দেখেন ফিনান্সিয়াল সাপোর্টটা ঢাকা প্রিমিয়ার লিগ থেকে আসে। এতগুলো প্লেয়ার, ওই প্লেয়ারগুলো যখন তাদের পেমেন্ট ঠিকভাবে পাবে না, ঠিকভাবে যেতে পারবে না। আমার কাছে অনেক প্লেয়াররা ফোন দিয়েছে যে স্যার আমি খেলতে চাই, আমাকে ওই টিম এভাবে করছে। তো এটা দুঃখজনক। এটা আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে একটু ভালোভাবে দেখা উচিত প্লেয়ারদের ক্যারিয়ারের জন্য হোক। একটা প্লেয়ার যখন ডিমোরালাইজ হয়ে যাবে তখন কিন্তু সে খেলা থেকে সরে আসবে। আপনি রুটি থেকে সরে যাবেন তখন আপনি কিন্তু অন্যায়ভাবে অন্যদিকে চলে যেতে চাবেন। তা আমার মনে হয় যে এটা বোর্ড দেখা উচিত ওই প্লেয়ারদেরকে অবশ্যই। আর আমি আমার অগ্রণী ব্যাংককে থ্যাংক ইউ জানাবো, প্রত্যেকটা ম্যানেজমেন্টকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই টিমটাকে রেখেছেন এবং প্রায় 19টা প্লেয়ার আমাদের এই টিমে রেখেছেন। যেখানে প্লেয়াররা 15-16টা প্লেয়ার বেশি রাখে না, আমাদের 19টা প্লেয়ার রেখেছেন। কারণ বলেছেন আমাদের ম্যানেজমেন্ট সবসময় বলেছে যে এই প্লেয়ারদের রুজি কম হোক বেশি হোক তাদেরকে আমরা ডিসরেসপেক্ট করবো না, ডেফিনেটলি তাদেরকে রাখার চেষ্টা করবো। তো অগ্রণী ব্যাংক আমার টিম আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমি মনে করি। কিন্তু তালিকা অনুযায়ী যদি আমরা বলি স্ট্রেংথ টু স্ট্রেংথ বা প্লেয়ার টু প্লেয়ার যদি ম্যাচ আপ করা যায় তাহলে হচ্ছিল মোহামেডানকে মনে করছে যে সবাই এক নাম্বার, যেহেতু তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাইজুলদের থেকে শুরু করে মিরাজ পর্যন্ত আছেন। যদিও তিনি মূল পর্বে কতটুকু খেলবেন বলে আমার সন্দেহ আছে, উনি হয়তো বা সুপার লিগ থেকে খেলতে পারেন। আবার দ্বিতীয় তালিকায় হয়তো বা লেজেন্ডস অফ রূপগঞ্জ, তারা অনেকভাবেই নিজেদেরকে আসলে এবার গুছিয়ে নিয়ে এসে অনেক তারুণ্য নির্ভর একাধারে জাতীয় দলের একটা, আমরা যদি কার্ডটা দেখার চেষ্টা করব, যদি লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং মোহামেডানের কার্ডটা দেখা যায় যে টিমটা কি কেমন হলো, তো সব কিছু মিলিয়ে আপনার এই যে টিমের যে সিলেকশনগুলো দেখছেন, যে তানজিদ তামিম, সৌম্য সরকার, শরীফ ইসলাম, আফিফ, আকবর, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদি, তানভীর ইসলাম, জাকির আলী অনিক, তো এই টিমটা আছে। তারপর আমরা যদি আবার দেখার চেষ্টা করি, আবাহনী অনেক ক্ষয়িষ্ণু শক্তির দল হয়ে গেল রাতারাতি। নাজমুল হোসেন শান্ত ছাড়া আসলে আর মোসাদ্দেক হোসেন সৈকত ছাড়া তাদের কিন্তু বড় নাম বলতে আর কেউ নেই। কারণ আফিফ লেজেন্ডস অফ রূপগঞ্জে চলে আসার পরে তাদের কিন্তু মিডল অর্ডারে একটা বিশাল একটা সংকট দেখা দিচ্ছে। তারপরও আবাহনী কিন্তু টিমটা খারাপ করেনি, একেবারে মন্দ হবে সেটা বলা যাচ্ছে না। কিন্তু এর মধ্যে থেকে আপনি যদি আমরা দেখি যে নাজমুল হোসেন শান্ত, মাহফুজা রাব্বি, তারপর মোহাম্মদ মিঠুন শেষ পর্যন্ত আসলে প্রাইম ব্যাংকে যেহেতু হয়নি, উনি শেষ পর্যন্ত এখানে গিয়ে শেষ রক্ষা করতে পেরেছেন তার ফার্স্ট ক্যারিয়ারের কোনো রকমে আর কি। তারপরে যদি আমরা বলি আসলে টিমটাকে, মানে টিমগুলো আপনার পর্যালোচনার দৃষ্টিতে যদি দেখেন, কোচ হিসেবে দেখেন যে কেমন টিমগুলো হলো। আপনি যদি দেখেন মোহামেডান টিম, ডেফিনেটলি মোহামেডান টিম অবশ্যই আপনি খাতা কলমে যদি দেখেন মোহামেডান টিম চ্যাম্পিয়ন টিম, খাতা কলমের যদি দেখেন। আর লিজেন্ড অফ রূপগঞ্জ অনেক ইয়াং ছেলেরা আছে, ইয়াং ন্যাশনাল প্লেয়াররা আছে, বাট লিজেন্ড অফ রূপগঞ্জ অনেক ব্যালেন্সড, ওয়েল ব্যালেন্সড টিম। তারপরে আপনি যদি দেখেন আবাহনী থেকে আমি মনে করি যে
আমাদের টিমটা অনেক বেটার টিম, কারণ আমি মনে করি যে আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ার পারফর্মার ডোমেস্টিক ক্রিকেটে। আপনার টিমে যারা আছেন? আমার টিমে যেমন সাদমান হোসেন আছেন, ইমরুল কায়েস, অমিত হাসান, তারপরে আছেন আমাদের মার্শাল আইয়ুব আছেন, তারপরে পারভেজ আছেন, তাইবুর পারভেজ আছেন, তারপরে আমাদের শুভাগত হোম আছে, নাইম হাসান আছে। মোটামুটি টেস্টের যারা মানে এক্সপিরিয়েন্স ঢাকা লিগে তাদেরকে নিয়ে। তারপর প্রাইম ব্যাংকের টিমটা কেমন দেখলেন? যে একটা উলট পালট হলো, অনেকগুলো প্লেয়ারের সঙ্গে তাদের চুক্তি ছিল, রাতারাতি তাদেরকে বলে দেওয়া হলো যে তোমরা কালকে থেকে আমাদের টিমে নেই, এবং সেই জায়গায় তারা রিপ্লেস করে অন্যান্য দল থেকে আবার মানে প্লেয়ার ক্যাটার করলো। মানে ওই টিমটা কেমন হলো? প্রাইম ব্যাংকে আপনি খারাপ টিম ধরতে পারবেন না, কারণ প্রাইম ব্যাংকে কিছু ন্যাশনাল প্লেয়াররাও আছে এবং ডোমেস্টিক ক্রিকেটে যারা পারফর্ম করে তারাও প্রাইম ব্যাংকে খেলছে। অবভিয়াসলি প্রাইম ব্যাংককে আপনি 1 থেকে 4-এর মধ্যে ধরতেই হবে। আমি মনে করি যে ইম্পর্টেন্ট হলো এন্ড অফ ডে মাঠে যে ভালো খেলবে সে তার রেজাল্টটা ওইখান থেকে আসবে। তো আমি মনে করি আমাদের টিমটারে বেস্ট মনে করবো, কারণ আমাদের টিমে পারফর্মাররা আছে, তারা যদি তাদের ঠিকমতো পারফর্ম আদায় করতে পারি এবং তারা মাঠে দিতে পারে, আমরা আশা করি যে আমরা 1 থেকে 6-এর মধ্যে থাকবো। এই 12 দলের যে ঢাকা প্রিমিয়ার লিগ একটা বিকল্প প্রস্তাবনা অনেকে ভাবছেন যে এটাকে আরো মানে আকর্ষক করতে, যদি এই টুর্নামেন্টে দিয়ে সেটা হবে না, কিন্তু যদি ভবিষ্যতে এরকম সুযোগ থাকে যে টায়ার সিস্টেম, 2 টায়ারের সিস্টেমে যদি খেলা হয়, সেটা কি এটার মানে কম্পিটিটিভ মুড কি আরো বাড়িয়ে দেয় কিনা? ওয়েল, আপনি যখন 6টা টিম নিয়ে যখন আপনি টায়ার 1 বা টায়ার 2 করবেন, তখন আপনার ম্যাচগুলো কিন্তু কমে যাবে, বাট একই ধাঁচের বোলার আপনি 2বার খেলতে হবে। কিন্তু আপনি ডিফারেন্ট বোলারকে 11টা টিমের বোলারকে আপনি খেলতে পারবেন না। তো আপনার খেলার ইমপ্রুভমেন্টটা কিন্তু ওইখানে আসবে যখন আপনি ডিফারেন্ট বোলারকে খেলবেন। লাইক এনসিএল এবার এসেছে আবার নতুন করে, টায়ার 1 টায়ার 2 থেকে এখন এসেছে রবিন লিগে, যে প্রত্যেক টিমের সাথে খেলবে। তাতে কি হয়েছে, প্লেয়ারদের জন্য অনেক ভালো হয়েছে, ডিফারেন্ট বোলার খেলছে। আমি মনে করি যে যদি ওই উদ্যোগ থাকে, অবশ্যই টায়ার 1 না, টায়ার 2 না, সুপার লিগের যে 6টা টিম থাকবে এদেরকে যেন ডাবল লিগ করে দেওয়া হয়। যদি ওই টুর্নামেন্টে ডাবল লিগ করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে বেটার হতে পারে। রাজিন, খুব শেষের দিকে চলে এসেছি, মানে ঢাকা লিগে এই খেলার পর আন্তর্জাতিক অঙ্গনে খেলার জন্য আসলে মানসিক পার্থক্য কতটুকু থাকে? আমি মনে করি ঢাকা লিগ, ডিপিএল এমন একটা টুর্নামেন্ট, আমি মনে করি আমি যখন ইন্টারন্যাশনাল খেলেছি ঢাকা প্রিমিয়ার লিগ পারফর্ম করে এসেছি। কারণ ঢাকা প্রিমিয়ার লিগে প্রেশার থাকে, সবচেয়ে বড় কথা অনেক প্রেশার থাকে, অফিসিয়ালের প্রেশার, ম্যাচ জেতার প্রেশার, রেলিগেশনের প্রেশার, সুপার লিগের প্রেশার, চ্যাম্পিয়নের প্রেশার। তো এই প্রেশার যখন ক্রিয়েট হবে এবং প্লেয়াররা ওই প্রেশার থেকে যখন মানে ভালো খেলতে পারবে, আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের জন্য একটু ইজি হবে। তো এই ঢাকা প্রিমিয়ার লিগটা খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারের জন্য, বাংলাদেশ ক্রিকেটের জন্য। এবং এই ঢাকা লিগটাকে যদি আর একটু ভালোভাবে সাজানো যায়, লাইক বিগত দিনে যেমন একটা ফরেন প্লেয়ার অ্যালাউড ছিল, ওইটা যদি করা যায় আর একটু বেটার হতে পারে ঢাকা লিগের জন্য। রাজিন, আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি সামনে আপনাকে আবারও পাওয়া যাবে আমাদের এই গ্যালারিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বর্ষণ, থ্যাংক ইউ এনটিভিকে, আপনাদেরকে। ইনশাআল্লাহ নেক্সট টাইম কখনো আবার অফার পেলে আবার গ্যালারিতে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝখানে আমাদের আসলে খুব বেশি সময় নেই যে আপনাদেরকে নিয়ে আবার এই রমজান মাসে আমাদের গ্যালারি হবে বলে মনে হচ্ছে না। আশা করি যখনই আসবো তখন ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনের নানা খবরাখবরের সর্বশেষ তথ্য তালাশ করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।